একদিকে পুলিশের গোপন প্রতিবেদনে বলা হচ্ছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা পরিস্থিতি উত্তপ্ত করতে পারে, এনসিপি নেতা জুলাই যোদ্ধা তাদেরকে আক্রান্ত হতে পারে। এই ঘটনাগুলো পুলিশের নোটে প্রতিবেদনে সতর্কতা জারিতে আমরা যখন দেখতে পাচ্ছি, অন্যদিকে পত্রিকাতে খবর হচ্ছে আওয়ামী লীগ নাকি টার্গেট করছে আগস্ট মাসকে। এই আগস্টেই তাদের পতন হয়েছিল। 5 আগস্ট তাদের পতন দিবস, যেমন তেমনি 15 আগস্ট ইতিহাসের সব থেকে ভয়াবহ অধ্যায়, বাংলাদেশে 71 পরবর্তী সময়ে সব থেকে ভয়াবহ অধ্যায় 15 আগস্ট, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল। এই আগস্টেই 21শে আগস্ট গ্রেনেড হামলার শিকার হতে হয়েছিল শেখ হাসিনা সহ নেতাকর্মীদের। আগস্ট অনেক ঘটনাবহুল তাদের জন্য, এবং আগস্ট মূলত তাদের জন্য ভয়াবহ শোকের মাসেই পরিণত হয়েছে। সেই আগস্টকেই তারা টার্গেট করছে, এবং সেই টার্গেট করতে গিয়ে অন্তত 2 ডজন কমিটি গঠন করেছে তারা। এরকম তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। আসলেই কি সত্যি? তাহলে 23শে জুন কেন্দ্র করে কোনো পরিকল্পনা তাদের নেই? আগস্টকে টার্গেট করছে তারা। সেই টার্গেটটা কি টার্গেট? সহিংসতা, নাকি ফিরে আসার চেষ্টা, নাকি নিজেদের রাজনীতির অধিকার ফিরে পাওয়ার মোক্ষম সময় তারা মনে করছে? চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে, পূর্বাপর আলোচনায় কি বেরিয়ে আসে। থাকবেন দর্শক। বলছিলাম, আওয়ামী লীগ আগস্টে সরব হচ্ছে, এরকম একটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে দৈনিক কালবেলা। কালবেলার প্রতিবেদন বলছে যে এই উপলক্ষে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ওদিকে পুলিশ বলছে 23শে জুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ করতে পারে। কি বলছে কালবেলা? কালবেলার শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আওয়ামী লীগের, 2 ডজন কমিটি গঠন। এই উপলক্ষে 2 ডজন কমিটি গঠন করেছে, 24টা কমিটি, অনেক বড়। সারা দেশে হলে জেলা পর্যায়ে অন্তত 64টা কমিটি তো হওয়ার কথা, কিন্তু এখানে 2 ডজনের কথা বলা হচ্ছে। চলুন একটু জানি কি বলছে তারা। আসন্ন আগস্ট মাসে ঢাকা সহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার প্ল্যান আওয়ামী লীগের। এজন্য নানা কৌশলে সংগঠিত ও সক্রিয় হচ্ছে তারা। এই খবর যখন দিচ্ছে তারা, তখন আজকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে মাদারীপুরে, ফেনীতে এবং ঢাকার পল্টনে সহ দেশের বিভিন্ন জায়গায় আজকেও কিন্তু তারা শোডাউন করার চেষ্টা করেছে, মিছিল করেছে, ঝটিকা মিছিল করেছে। এবং মাদারীপুরের ঘটনায় অন্তত 40 জনেরও বেশি আসামি করে মামলা দায়ের হয়েছে। সেখানে 6 জনকে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে, পুলিশ গ্রেপ্তার করেছে, আরও গ্রেপ্তার অভিযান চলছে, এরকম খবর আমরা গণমাধ্যমে দেখেছি। কালবেলা আরও বলছে, নিষিদ্ধ থাকার পরও এরই মধ্যে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি দিয়েছে ছাত্রলীগ। সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, শেরপুর, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ প্রায় 2 ডজন কমিটি গঠন করেছে তারা। এদিকে গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর থেকে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছুটা চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। নির্বাচনের পরপরই আত্মগোপনে থাকা মধ্যম সারির কিছু নেতা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। বিদেশ থেকেও কিছু নেতা দেশে ফিরেছেন, তবে এসব নেতা এলাকায় চুপচাপ করে অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার সামনে আরও বাড়তে পারে, কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষে বর্তমানে সরকারের কেউ প্রকাশ্যে কথা বলছে না। অর্থাৎ ডক্টর ইউনূস অনেকটা একা হয়ে পড়েছেন। বিএনপির কেউ ডক্টর ইউনূসের পক্ষে কথা আর বলেন না। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী কালবেলাকে বলেছেন, শেখ হাসিনা ও ভারতের প্রধান টার্গেট ছিল ইউনূস, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর ডক্টর ইউনূস প্রথম ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন। ওরে বাবা, ডক্টর ইউনূস নাকি চোখে চোখ রেখে কথা বলেছেন। চোখে চোখ রেখে কথা যখন ডক্টর ইউনূস বলেছেন, তখন মোদির সঙ্গে একটুখানি সাক্ষাৎ পাওয়ার জন্য প্রতিনিয়ত তাকে লবিং করতে দেখেছি, এবং অবশেষে যে সাক্ষাৎটা তিনি পেয়েছেন সেই সাক্ষাৎ নিয়ে বাংলাদেশে ফলাও করে প্রচার করতে দেখেছি, এবং সেই সাক্ষাতে তিনি ব্যর্থ বদনে ফিরেছেন, এরকমটাও আমরা দেখেছি। চোখে চোখ রেখে এমন কথাই বলেছেন যে ভারত
ভারতকে তিনি ইলিশ মাছ উপহার পাঠিয়েছেন। শেখ হাসিনার পাঠানো ইলিশ মাছের সমালোচনা একদিকে করেছেন, অন্যদিকে ইলিশ পাঠিয়েছেন। চোখে চোখ রেখে কথা বলার বিষয় শুধুমাত্র একটাই দেখা গেছে, সেখানে চোখ ছিল না আদতে, অন্যের চোখ ছিল। কখনো চীনে গিয়ে, কখনো এখানে গিয়ে, ওখানে গিয়ে ওই ভারতের 7 সিস্টার্স নিয়ে একটা মন্তব্য করা, কটু কথা বলা, ওই চিকেন নেক নিয়ে একটা কটু কথা বলা। কটু কথাটা তো দুর্বলরা বলে, সবলরা চোখে চোখ রেখে কথা বলে। এই যে জিয়াউর রহমানের সঙ্গে ইউনূসের তুলনা করা হচ্ছে, কোথায় জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা আর কোথায় ইউনূসের বিতর্কিত 1.5 বছরের আয়ামে জাহিলিয়ার যুগ, এর সঙ্গে কি তুলনা হয়? কিন্তু এই তথাকথিত বুদ্ধিজীবীরা ডক্টর ইউনূসের মধ্যেই এক ধরনের মাজেজা খুঁজে পান। ডক্টর ইউনূস যে 1.5 বছরে দেশের সব কিছুকে, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছেন, দেশের সঙ্গে গোলামির চুক্তি, দেশের গোলামির চুক্তি আমেরিকার সঙ্গে করেছেন, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। এবং তার পরিণতি আমাদেরকে কত বছর, কতকাল পোহাতে হয়, সেই টেনশনে যখন আমরা আছি, তখন এরকম বয়ান তারা দিচ্ছেন। তিনি বলছেন যে বাংলাদেশের সংস্কার আনা, মার্কিন চুক্তি, দেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক, এটা ভারত চায় না। এসব কারণে ডক্টর ইউনূস ভারতের টার্গেটে পরিণত হয়েছে। আর ভারতের টার্গেট মানে আওয়ামী লীগের টার্গেট। মূলত এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ। এই অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে অপপ্রচার ঠেকাতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আবার একজোট হওয়া উচিত। যদি ভারতের টার্গেট কিংবা এজেন্ডা বাস্তবায়ন করে থাকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ, এটাকে যদি মেনে নিই, তাহলে ডক্টর ইউনূস কার এজেন্ডা বাস্তবায়ন করেছেন? আমেরিকার ডিপ স্টেটের, নাম্বার 1। নাম্বার 2, আইএসআইয়ের, পাকিস্তানি আইএসআইয়ের। পাকিস্তানের জাহাজ সরাসরি এনে পাখির খাদ্যের নামে মাদক বাংলাদেশে সরবরাহ করার ঘটনা তো ডক্টর ইউনূসের আমলেই আমরা দেখেছি। তাহলে এটার মাধ্যমে তিনি কি করতে চান? পাকিস্তানের সঙ্গে অন অ্যারাইভেল ভিসার চুক্তি করেছেন তিনি, যেন কোনো বিপদ আসলে টুক করে পাকিস্তানের বিমানে উঠে, ভিসা ছাড়াই উঠে চলে যাওয়া যায়, ওখানে গিয়ে অন অ্যারাইভেল ভিসার ছিলটা মেরে পাকিস্তানে ঢুকে যাওয়া যায়। এই ব্যাপারটা তো আমরা দেখছি। পাকিস্তানের একদিকে আপনি বলছেন যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ, এটা যদি মেনে নিই, তাহলে এটা অবশ্যই এজেন্ডা বাস্তবায়ন করলে সেটা তো খারাপ বিষয়। কিন্তু আমরা তো প্রকাশ্যে দেখছি আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে ডক্টর ইউনূস, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে ডক্টর ইউনূস। তাহলে সেটা ভালো হয় কি করে? সেটা তো একটা বড় প্রশ্ন। এই বড় প্রশ্নের মাঝেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেকেই অনেক ধরনের কথা বলছেন, এবং অনেকে অনেক ধরনের কথা যেগুলো বলছেন, সেই কথাগুলোকে আমরা নানাভাবে ব্যাখ্যা তো করতেই পারি। যেমন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, তিনি বলেছেন যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তাকে হেয় প্রতিপন্ন করলে ব্যক্তির চেয়ে দেশের সুনাম বেশি ক্ষুণ্ণ করা হয়। তিনি এতটাই গ্রহণযোগ্য ব্যক্তি যে তার 1.5 বছরে 1 টাকার বিনিয়োগও আনতে পারেননি, কিন্তু মুখে বুলি আউড়েছেন যে আমাদের কাছে দরখাস্ত পাঠাচ্ছে লোকজন, পৃথিবীর লোকজন আমাদের কাছে দরখাস্ত পাঠাচ্ছেন। তার চেলা প্রতিনিয়ত বলে গেছেন যে প্রফেসর ইউনূসকে কোনো কিছু চাইতে হচ্ছে না, যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই সবাই বলছে তোমার কি লাগবে বলো, তোমার কি লাগবে বলো। এই বাণীগুলো শুনিয়েছেন, কিন্তু কাজের বেলায় যেই ঢুডু সেই ঢুডুই আমরা দেখেছি যে একেবারে তলাবিহীন ঝুড়ি, তার বক্তব্যের সঙ্গে কাজের কোনো মিল নেই। বিডাতে যে ভদ্রলোককে এনে বসিয়েছেন, বিনিয়োগের বস্তাপচা বুলি আউড়েছেন। বিনিয়োগ কি 1 টাকার বিনিয়োগ আমরা পেয়েছি? বরং প্রফেসর ইউনূসের সময়ে অন্তত 75% বিনিয়োগ কমতে দেখেছি আমরা। তাহলে তিনি এই আন্তর্জাতিক সুনামটা কিভাবে কাজে লাগিয়েছেন? হ্যাঁ, কাজে লাগিয়েছেন। নিজের 666 কোটি টাকা কর মওকুফ করেছেন, নিজের প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স দিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা, সরকারের মালিকানা কেড়ে নিয়েছেন। এই ব্যাপারগুলো তিনি করেছেন। এই জন্যই তিনি হয়তো বিশ্ববরেণ্য একজন খেলোয়াড়, এবং তিনি লোকাল খেলোয়াড় না, তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি নিজেই বলেছেন। এবং আন্তর্জাতিক মানের এই খেলাটাতে যারা এখনো মুগ্ধ নয়নে অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকার চেষ্টা করেন, তারা যে বোকার স্বর্গরাজ্যে আছেন সেটা খুব ভালোভাবে বোঝা যায়। এবার আসি আগস্টের প্রসঙ্গে। যে কথা কালবেলা যে প্রসঙ্গ দিয়ে আলোচনা শুরু করেছিল, যে আগস্টে শোডাউনের ব্যাপার আওয়ামী লীগ ভাবছে কিংবা কমিটি গঠন করছে। এই যে কমিটি গঠন, এটা পুরনো ব্যাপার, এটা নতুন কোনো ব্যাপার না। অনেক দিন আগে থেকেই তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি দিচ্ছে,
এবং কমিটি দিয়ে বরং মানে ছাত্রলীগের নেতাকর্মীদের তারা বিপদে ফেলছে, সেটা তাদের ওয়াইজ ডিসিশন কিনা সেই বিতর্ক রয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই কমিটির ব্যাপারটা পুরনো ব্যাপার। আগস্টকে কেন্দ্র করে কালবেলা যেটা বলছে, যে প্রতিবেদনটা তারা সাজানোর চেষ্টা করেছে, সেই প্রতিবেদনটাকে আমার মনে হয়েছে যে একটা অন্তঃসার শূন্য প্রতিবেদন। কারণ আগস্টে তাদের বড় ধরনের শোডাউন করা এই ব্যাপারটা আদতে হবে না। তার পেছনে বেশ কিছু যুক্তি আছে। একটা যুক্তি অন্তত আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে জুলাই শুরু হওয়ার পর থেকেই সরকার মহাসমরে জুলাই দিবস পালনের উৎসব করবে। সেখানে বিভেদ ভুলে এনসিপি জামাত সব এক কাতারে এসে দাঁড়াবে। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, অন্তত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই দীর্ঘ সময় সরকার এবং বিরোধী দলের মধ্যে অনৈক্যের যে সুর, সেই সুর আমরা দেখব না, তারা ঐক্যবদ্ধ থাকবে। এরকম অবস্থায়, এই ঐক্যবদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগ উত্থান পর্ব সাজাবে, আওয়ামী লীগ ব্যাপক শোডাউন করবে এবং সেই শোডাউন একটা বড় ধরনের সাংঘর্ষিক পর্যায়ে যদি চলে যায়, তাহলে তার ধকল তারা সহ্য করতে পারবে কিনা, সেগুলো যদি তাদের মাথায় থাকে, তাহলে আমার মনে হয় না যে কালবেলার এই তথ্য কিংবা এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা কিংবা বাস্তবতা রয়েছে। আমি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাই না, কারণ এই পত্রিকার উপরে যথেষ্ট আস্থা আছে আমার, কিন্তু এটার বাস্তবতা আমার মনে হয় যে একেবারেই নেই এই মুহূর্তে। পুলিশের যে আশঙ্কা 23 জুনকে কেন্দ্র করে, বরং সেটা একটু আধটু হতে পারে, কারণ 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগ হয়তো চেষ্টা করতে পারে সারা দেশে বিভিন্ন জায়গায় ওই ঝটিকা মিছিল করতে, এটুকুই করতে পারবে হয়তো। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা এত বেশি মজবুত হয়ে যায়নি যখন নেতারা দেশের বাইরে পালিয়ে আছেন, সেই মুহূর্তে তারা দেশে একটা মানে বড় কিছু করে ফেলবে, একটা অভ্যুত্থানের মতো করে ফেলবে, আগস্টে একটা বিপ্লবের মতো করে ফেলবে, সবাইকে প্রস্তুত হতে হবে, এরকম কোনো বাস্তবতা অন্তত তাদের কার্যক্রম, তাদের শক্তিমত্তা এবং তাদের নেতাদের বিভিন্ন ধরনের কথা, এগুলোতে মনে হয় না। তাদের নেতারা যে কথাগুলো বলছে, এই কথাগুলো মূলত কর্মীদেরকে উৎসাহিত করা, উজ্জীবিত করার এক ধরনের মানে কৌশল, যে কৌশলটা রাজনীতিতে থাকাটা অপরাধ নয়। দর্শক, আপনার কি মনে হয় আগস্টকে কেন্দ্র করে যে সময়ে সরকার, বিরোধী দল সব পক্ষ, অর্থাৎ এন্টি আওয়ামী লীগ সব পক্ষ এক সূত্রে গাঁথা হয়ে যাবে অন্তত, সেই সময়ে আওয়ামী লীগ বড় ধরনের শোডাউন করবে, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ঠিক 1 মাস আগে গত 19 মে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া ইমেল সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি দেশে ফিরবেন, এমনকি বিচারের মুখোমুখি হতেও রাজি আছেন। বাংলাদেশের পুলিশ সহ একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘোষণার পর থেকে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর দলীয় ও সাংগঠনিক তৎপরতা এবং শক্তি বহু গুণ বেড়েছে, আর মিছিলের সংখ্যা বেড়েছে কমপক্ষে 12 গুণ। 19 জুন একদিনেই সারা দেশের সবচেয়ে বেশি 77টি মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। গোয়েন্দা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শুধু আওয়ামী লীগ নয়, 14 দলীয় জোটের সাথে সম্পৃক্ত অন্য দলগুলো তৎপরতা শুরু করতে পারে। উদ্বেগের বিষয় হলো, পুলিশ এখন আওয়ামী লীগের কার্যক্রমকে ঘিরে বড় রকমের সহিংসতার আশঙ্কা করছে। এমন আশঙ্কার কথা পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি নির্দেশনামূলক বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে। 18 জুন সে আশঙ্কার কথা জানানোর কিছুক্ষণ আগে রাজধানীতে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা আরো উদ্বেগজনক। সেটি হলো, বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর অন্তর্কোন্দলে সহিংসতা হতে পারে, যেটির দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেয়া হতে পারে। বিশেষ করে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনের জামাতের এমপি শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন রয়েছে এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোয়েন্দাদের এই আশঙ্কার তীব্রতা আরো বাড়ছে। পুলিশ সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, আওয়ামী লীগ সামনের দিনে নতুন নতুন কিছু কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে এবং আগস্ট মাসকে কেন্দ্র করে দলটির ব্যাপক শোডাউনের পরিকল্পনা আছে। প্রশ্ন হলো, একদিকে আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে, অন্যদিকে পুলিশ সহ বিভিন্ন সংস্থার বড় রকমের সতর্ক বার্তার মধ্যে সরকার ও বিএনপি কি করছে? সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, দুটি কারণে সরকারকে বেশ সিদ্ধান্তহীন অবস্থানে থাকতে হচ্ছে।
বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 19শে মে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইমেইলে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন মাথা উঁচু করে দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হতে চান। এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রথমে ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগ সহ এর অন্যান্য অঙ্গ সংগঠনের মিছিলের সংখ্যা বেড়েছে। এর মধ্যে নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লায় বড় ধরনের মিছিল এবং শোডাউনের পর পুলিশও তাদের অভিযান বাড়িয়েছে এবং ব্যাপক ধরপাকড় করেছে। কিন্তু তাতেও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা কমেনি। এর মধ্যে আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ ও AKM রহমতুল্লাহ জানা যায় ব্যাপক মানুষের উপস্থিতি এবং স্লোগানে সরকার গোয়েন্দা সংস্থাগুলোকে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দেয়। গত 6 জুন পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো একটি রিপোর্টে বলা হয়েছিল, দায়মুক্তি শিরোনামে অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার বক্তব্য দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে ছাত্রলীগের 27টি কমিটি ঘোষণা করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটিগুলো। এই রিপোর্টের সুপারিশ অনুযায়ী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের উপর নজরদারি বাড়িয়ে সবগুলো গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট দিতে বলা হয়। গত 11 জুন ছিল শেখ হাসিনার কারামুক্তি দিবস। তার আগে ও পরে কমপক্ষে 4টি গোয়েন্দা সংস্থা সরকারকে আলাদা আলাদা রিপোর্ট জমা দিয়েছে। সেসব রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা ও বহর বাড়ছে। উদাহরণ হিসেবে বলা হয়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত 17 মে একদিনে মিছিল হয়েছিল 26টি, কিন্তু শেখ হাসিনার ঘোষণার পর প্রতিদিন কমপক্ষে 18 থেকে সর্বোচ্চ 60টি পর্যন্ত মিছিলের তথ্য রেকর্ড করেছে সংস্থাগুলো। সবশেষ 19শে জুন একদিনে 77টি মিছিলের তথ্য রেকর্ড করেছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে ঢাকা ও আশেপাশের এলাকাগুলোতে মিছিল হয়েছে 23টি। পুলিশের তথ্য অনুযায়ী এসব মিছিলে উপস্থিতির সংখ্যা বাড়ছে। এর মধ্যে আগামী 23শে জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের বিভিন্ন সংস্থার সদর দপ্তরে মূল্যায়ন রিপোর্ট জমা দেয়। তার প্রেক্ষিতে 18 জুন রাতে সারা দেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সদর দপ্তর। আগামী 23শে জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে। দেশের 7 জন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও 8 বিভাগের রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠা বার্ষিকীকে দলটির সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন করার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়, সেদিন দলটির তরফে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি নেতা কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এই অবস্থায় এসব বিষয়ে গুরুত্ব নিয়ে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এই সতর্ক বার্তা যাওয়ার আগে 18 জুন সকালে রাজধানীর মহাখালীতে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে, তখন বেশ কয়েক রাউন্ড ককটেল বিস্ফোরিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। একাধিক সংস্থার প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো মাঠে কোনো রাজনৈতিক দল থেকে প্রতিরোধের শিকার হলে আগে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাতো না, কিন্তু সম্প্রতি দলটির কয়েকটি অনলাইন বৈঠকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। সে কারণে গোয়েন্দাদের আশঙ্কা, আওয়ামী লীগের মিছিলে বাধা দিতে গেলে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। তাছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে 14 দলের নেতাদের যোগাযোগ হয়েছে। 14 দলের অন্য শরিক দলগুলো মাঠে নামা শুরু করবে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিশেষ ও জরুরি সতর্কবার্তা সম্পর্কে পুলিশ কর্মকর্তারা বলছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে ওই বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ডিএমপির পক্ষ থেকে 19শে জুন সকালে সংবাদ সম্মেলন করা হয়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। শুক্রবার ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যাতে সংগঠনটি কোনো সভা, সমাবেশ ও মিছিল করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে পুলিশ। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। পুলিশ সহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দেশের বাইরে থেকে আন্দোলন করার জন্য নির্দেশনা দেওয়া হলেও সারা দেশে 129 জন আওয়ামী লীগ নেতা সাংগঠনিক তৎপরতাগুলোর নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পর্যায়ক্রমে মিছিলের সংখ্যা বাড়িয়ে দলটির মূল লক্ষ্য হলো আগস্ট মাস জুড়ে ব্যাপক শোডাউন করা। এই তৎপরতা যতই বাড়তে থাকবে, সহিংসতার আশঙ্কা ততই বেড়ে যাবে, এমন আশঙ্কার কথা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, নানা কারণে ক্ষুব্ধ স্থানীয় জনগণ এসব মিছিলে সহায়তা করছে। অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষজন বিএনপি এবং এনসিপির উপর চড়াও হচ্ছে। পুলিশের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো এখনো পর্যন্ত পুলিশের উপর সংঘর্ষে যায়নি, তবে স্থানীয় জনতার সহায়তা পাওয়ার কারণে আর পুলিশের উপর হামলার সংখ্যা বাড়তে থাকায় পুলিশও সামনের দিনগুলোতে আওয়ামী লীগের বিক্ষোভের মুখে পড়তে পারে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এবছরের প্রথম 5 মাসে জানুয়ারি থেকে মে পর্যন্ত পুলিশের উপর অন্তত 268টি হামলার ঘটনা ঘটেছে। এরপর চলতি জুন মাসের মাঝামাঝিতে ঘটেছে বড় 3টি ঘটনা। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উদ্বেগজনক কিছু পরিস্থিতি সামাল দিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, বর্তমান সরকারি ও বিরোধী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল আছে। এসব কোন্দলের কারণে সহিংস ঘটনা ঘটতে পারে। চট্টগ্রামের রাউজান ও খুলনায় একাধিক খুনের ঘটনা ঘটেছে। এসব কোন্দলে সহিংসতা আরো বাড়তে পারে, যেটি বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে। গোয়েন্দাদের এমন আশঙ্কার মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনের জামাত সমর্থিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন। অডিওতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে অভিযোগ উঠেছে। অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার বিষয় উঠে আসায় এলাকা জুড়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। ফাঁস হওয়া অডিওতে 2 ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজন আরমান উদ্দিন বলে অনেকে দাবি করলেও অন্য ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দাদের আশঙ্কা, এই ধরনের ঘটনা বাড়তে পারে এবং অভ্যন্তরীণ কোন্দল লুকাতে এসব ঘটনার জন্য রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দায়ী করা হতে পারে। পুলিশের আরেকটি বড় আতঙ্কের জায়গা হলো 24-এর 5ই আগস্ট জেল থেকে পলাতক 53 শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি। কারা অধিদপ্তরের তথ্য মতে ওই সময় জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য এবং 99 জন বিশেষ বন্দী পালিয়ে গিয়েছিল। তাদের 46 জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। এখনো পলাতক 53 বন্দীর 6 জন জঙ্গি, 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্য এবং 43 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। গোয়েন্দাদের আশঙ্কা, রাজনৈতিক সহিংসতায় এদের ব্যবহার করা হতে পারে। প্রশ্ন হলো, একদিকে আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে আর অন্যদিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক সতর্কতার কথা বলছে। এমন পরিস্থিতিতে সরকার ও সরকারি দল বিএনপি কি ভাবছে বা কি করতে যাচ্ছে? সরকার ও বিএনপি সূত্রগুলো বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বড় ধরনের শোডাউনে সরকার আগ্রাসী হতে পারছে না। প্রথমত, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠ পর্যায়ে পুলিশের যে অবস্থা তাতে পুলিশ দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব নয়। তাছাড়া আওয়ামী লীগ মিছিলের সময় স্থানীয় লোকজনের সহায়তা পাচ্ছে। লালমনিরহাটের আদিতমারিতে পুলিশ ও জেলা প্রশাসনের উপর হামলার পর পুলিশকে মাঠে অনেক বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। দ্বিতীয়ত, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বিএনপি তৃণমূল এই মুহূর্তে আওয়ামী লীগের মুখোমুখি অবস্থানে যেতে চায় না। এমনকি এটি নিয়ে বিএনপি শীর্ষ নেতারাও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। একদিন আগে সংসদের রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশ নিতে পারবেন কি না সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছিলেন। মির্জা ফখরুল আওয়ামী লীগের ইস্যুটাকে পাশ কাটিয়ে কবে নির্বাচন হতে পারে সে বিষয়ে উত্তর দিয়েছেন। বিএনপি নেতারা মনে করেন, এই মুহূর্তে মাঠে যদি বিএনপি আওয়ামী লীগের উপর চড়াও হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তার ফল যাবে জামাতের ব্যাংকে। তৃণমূল থেকে সেই বার্তা বিএনপির হাইকমান্ডকে দেওয়া হয়েছে। কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিরুদ্ধে বিএনপি নেতাদের মিছিলের খবরও পাওয়া যাচ্ছে। সৈয়দপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতারা। স্থানীয় সূত্র মতে, লিটন মুন্সি গত নির্বাচনে বিএনপিকে সাহায্য করেছিল। সামনের স্থানীয় নির্বাচনে বিএনপির তার সাহায্য দরকার। এমন অবস্থা দেশের বেশিরভাগ এলাকায়।
এই পরিস্থিতিতে বিএনপির হাইকমান্ড আপাতত সিদ্ধান্তহীনতায় আছে, কি করবে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।